বছর আগে ইউনোতে ছাদে বসে খেলছিল। মূলত সেখানে সুগা, আয়ু, জেনি ও রোজ ছিল। যিশু 3 বছরের থাকায় সে নিজের মায়ের কাছে ছিল, আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ এন্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ ইউনোর দিকে পড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদের ঘোরাতে হবে। বেশ, ডেয়ার দেওয়ার সাথে সাথে ইউনো তের কাছে এসে ওকে কোলে তুলে নেয়, কারণ ইউনো ওখানে সবার থেকে তেকে বেশি পছন্দ করত। তাছাড়া আরো বড় কারণ, তে সবার ছোট ছিল। 10 বছরের ছিল তে, 11 বছরের ছিল জেনি, 13 বছরের ছিল আয়ু, 14 বছরের ছিল রোজ, 16 বছরের ছিল সুগা, আর ইউনো ছিল 20 বছরের। তাই পছন্দ অনুযায়ী ইউনো তেকেই বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই জাংকুক ও ছাদে আসে। ওরা সবাই ছাদে আছে এটা শুনে এসে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে ওঠে। দাঁত কিরবির করে গিয়ে ইউনোর কোল থেকে থাবা মেরে তেকে নামিয়ে ওখানে বসে তের দু গালে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। তারপর তের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে আসে আর সোজা ওর রুমে নিয়ে যায়। গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে তেকে বলে, তুই আমার কি হস? বোন হয়তো। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তাহলে তোর আর আমার সম্পর্ক কি হয়? কেন, ভাই বোনের? জাংকুকের এমনিতেই মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোন শব্দটা শুনে দাঁত কিরমির করে তের চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝিস? স্বামী হই তোর, বিয়ে হয়েছে না তোর? তাহলে পরপুরুষের সাথে কি করিস তুই? কেন ওর কোলে উঠেছিলি? আমি কি ইচ্ছে করে উঠেছি? তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? আমাকে মারবেন না প্লিজ, সত্যি বলছি, আর কোনোদিন ইউনো ভাইয়ের কোলে উঠবো না। করবো না, যাবো না, খেলবো না, এই কথাগুলো শুনতে শুনতে আমার কান জ্বালাফালা হয়ে গেছে। কিন্তু আজ আর আমি তোর এই কথাই বলছি না। আজ তোকে এমন শাস্তি দিব যা তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগুন চোখে কথাগুলো বলল জাংকুক। তে জাংকুকের কঠিন কথা শুনে জোরে জোরে কান্না করে বলল, আপনাকে আমার ভীষণ ভয় লাগছে জাংকুক ভাই, প্লিজ এখান থেকে আমাকে যেতে দিন। জাংকুক তের কান্নায় পাত্তা দিল না, নিজের মতন করে খাটের পাশে রাখা ছোট টেবিলের ড্রয়ার খুলে দাঁড়ালো। কিছু একটা বের করে ডান হাতে নিয়ে বাম হাতের আঙ্গুলের উপর এপিট ওপিট করে বাঁকা হাসলো, আর চোখে তের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে তে ভয় পেয়ে আরো 2 পা পিছিয়ে গিয়ে বলল, আমি কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করবো বলে দিলাম। ও আচ্ছা তাই, তো ডাক না, দেখি কে তোকে আজকে আমার হাত থেকে বাঁচায়। আমি ওনার সাথে কথা বললে আপনি সবসময় এমন করেন কেন? সুগা ভাইয়া তো আমার ভাই হয়, ইউনো ভাইয়ের মতো। কই, সুগা ভাইয়ের সাথে খেললে কথা বললে তো আপনি এমন করেন না। জাংকুক সব কথা শুনলো, তবে ওর কানে একটা কথাই বারবার বাজলো, ওনার সাথে শব্দটা। তাই তেরে গিয়ে পরপর 2টো থাপ্পড় দিয়ে বলল, খুব শখ তাই না ইউনোর মতো ছাত্রকে উনি বানানোর? তোকে তো আমি। জাংকুক বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও বলল, এই বাল তোকে করে নিয়েছিল তাই না? তোর কোমর, তোর পেট, এই নরম হাত স্পর্শ করেছিল তাই না? ঠিক আছে, তো যেই যেই জায়গায় স্পর্শ করেছে তো সেই সব জায়গা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। জাংকুকের কথাটা বলতে দেরি, কিন্তু তের পেটের কাছের জামাটা ছিঁড়ে হাতে দাঁড়ানো ব্যালেট দিয়ে পোজ দিতে দেরি হলো না। পেট থেকে জর্জর করে রক্তের পাশাপাশি ব্যথা অনুভব করতে তে চিৎকার করে ওর মা, বড় আম্মু, বড় আব্বুকে ডাকছে। ছোট্ট হাত দিয়ে পেটের কাটা জায়গায় চেপে ধরে অবতরণ জোরে জোরে কান্না করছে। তের চিৎকার শুনে ইউনোদের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষ জাংকুকের বন্ধ দরজার সামনে জড়ো হয়। ভিতর থেকে তের কান্না ও চিৎকার শুনে জিন বলে, জাংকুক দরজা খোলো, তেকে বের করো, ও চিৎকার করে কান্না করছে। জাংকুক তুমি একদম ওর গায়ে হাত দিবে না। ওনার পাশাপাশি কিম নামজুন ও ডাকাডাকি শুরু করলেন, কিন্তু জাংকুক দরজা খুলল না, বরং তের পেটে পোজ দিয়েও শান্তি হয়নি ওর। পরপর 2টো পোজ বসায় তের পেটে। তের আবারও চিৎকার শুনে জাংকুক ড্রয়ার থেকে টেপকস বের করে ওর মুখে লাগিয়ে দেয়, সাথে তের চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো আমি আগুনে পোড়াবো। পেটের কাটা জায়গাগুলোতে তীব্র ব্যথা ও সেই স্থান থেকে রক্ত ঝরে তের হাত, জামা সহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গেছে। তের মুখে টেপ তাকায় কোনো কথা বলতে না পারায় শুধু শব্দ করে জাংকুককে বোঝানোর চেষ্টা করলো সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু জাংকুক শুনছে না। উন্মাদের মতো লোহা মেস দিয়ে গরম করে তের হাতের তালুতে চেপে ধরে। তে ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। তের অসহায় চোখ দুটো জাংকুকের দিকে তাকিয়ে আছে। এক সময় মুখে টেপ লাগানো থাকায় পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকে সর্দি আটকে যায়।
যে কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যালেন্স ছেড়ে দিয়ে সেন্সলেস হয়ে মেঝেতে পড়তে নিলে জাংকুক তার তেল রক্তাক্ত শরীরটা বুকের সাথে আঁকড়ে ধরে। তারপর তের দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখা মাখা হয়ে গেছে। জাংকুকের রাগ কিছুটা কমে আসে, চোখ দুটো স্থির হয় যখন দেখে তার তের কান্নারত চুপসে যাওয়া মুখখানা। জাংকুক তের মুখ থেকে কসকেপটা খুলে দেয়। জাংকুক অভাবে কিছুক্ষণ তাকায় তের মুখের দিকে, তখন নিভে যাওয়া রাগটা যেন আবারও মাথায় টনক নড়ে ওঠে। প্রতিবার তার অবুঝ বউটাকে মার খেতে হয়, আজ রক্তাক্ত হলো শুধুমাত্র ইউনোর জন্য। এর মাসুল ইউনোকে দিতে হবে। জাংকুকের ফোঁস ফোঁস করার মধ্যে দরজার ধাক্কানোর শব্দটা আরো তীব্র হয়। বাহির থেকে সবার আহাজারি শোনা যায়, জাংকুক মেয়েটাকে মারিস না। একসময় জাংকুক তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে জাংকুককে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে তের আম্মু, জাংকুকের আম্মু, ইউনোর আম্মু সবাই রুমের মধ্যে ঢুকে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। জিন তের বেহালা অবস্থা দেখে তের গিয়ে জাংকুককে পর পর দুটো ঠাটিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে জাংকুকের ভাবান্তর হলো না। ক্রোধ নিয়ে তখনও ইউনোর দিকে তাকিয়ে আছে। কিম নামজুন ওই রুমে আর দাঁড়ালেন না, তেকে কোলে নিয়ে হাঁটলেন হসপিটালের উদ্দেশ্যে। উনার সাথে সুগাও গেল, সাথে ইউনো গেল। ওরা যাওয়াতে তের আম্মু চোখের পানিটা মুছে জাংকুকের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখেই পানি, শুধু পানি নেই জাংকুকের চোখে। ও তখনও নিচের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। তখন জিন চেঁচিয়ে বললেন, তুমি কি জানোয়ার? ওইটুকু মেয়েকে আঘাত করতে কিভাবে পারলে তুমি? তুমি আর কি কি করবে জাংকুক? তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে চাও? কেন এমনটা করছো? তোমার অতিরিক্ত জেদের কারণে আমরা বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছরের দামড়ার সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এত তোমার অত্যাচার কমেনি, বরঞ্চ বেড়েছে। আর আজ তুমি তার সবকিছু লিমিট ছাড়িয়ে গেছো। আমার তো ভয় হচ্ছে মেয়েটা আদৌ বাঁচবে কিনা। আর যদি ওর কিছু হয়ে যায় না জাংকুক, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। জাংকুক চুপ করে মায়ের কথা শুনল, কারণ সে তার গুরুজনদের ভীষণ সম্মান করে। তাই অভাবে নিচের দিকে তাকিয়ে বলল, ও আমার বউ হয়ে কেন পরপুরুষের কোলে উঠবে? কেন পরপুরুষের দিকে তাকাবে? ও কেন ইউনোর সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর যদি ও সেটা না পারে, পরপুরুষের সাথে হেসে কথা বলে, তো এর চেয়েও খারাপ অবস্থা হবে। ওকে পৃথিবীতে বাঁচতে হলে শারীরিক ও মানসিক ভাবে আমার হয়ে বাঁচতে হবে, আর নয়তো ওকে মারবো, আমি নিজেও মরবো। আর আমাদের মাঝে যদি থার্ড পার্সন ঢোকার চেষ্টা করে, তাকে সবার আগে পৃথিবী থেকে বিলুপ্ত করবো। বলে জিনকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায় জাংকুক। জিন ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলের চলে যাওয়া দেখে কিছুটা ভয়ও পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়? ঘড়ির কাঁটা টিক টিক করে পার হয়ে গেছে ঘন্টাখানেক সময়। ততক্ষণে হসপিটাল থেকে ফোন আসে তের জ্ঞান ফিরছে। এখন সে খানিকটা সুস্থ, বিকালের দিকে নাকি বাড়ি নিয়ে আসতে পারবে। জ্ঞান ফিরেছে শুনে জাংকুক আর দাঁড়ায়নি, তার থেকে আনতে চলে গেছে হসপিটালে। জাংকুককে হসপিটালের তের কেবিনের দিকে যেতে দেখে কিম নামজুন জাংকুকের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউ আমি নিতে এসেছি, এখানে আমাকে কে আসতে বলবে? ওকে নেওয়ার হলে আমরা নিব, তুমি চলে যাও। জাংকুক ওর বাবার কথায় তেমন পাত্তা না দিয়ে কেবিনের দিকে হাঁটা দিল। তখন ওর সামনে ইউনো এসে বাধা দিয়ে বলল, তুই ওর কাছে যেতে পারবি না, আর না আমরা তোকে যেতে দিব। তোর মতো ছালার বস্তা আমাকে আমার পুতুলের কাছে যেতে আটকাবে? দেখ জাংকুক, এখানে সিন ক্রিয়েট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব এটা হসপিটাল। কি করবি তুই? ইউনোর কথাটা বলতে দেরি, কিন্তু জাংকুকের ইউনোর গায়ে হাত তুলতে দেরি হলো না। এক সময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। ইউনোর ঠোঁট কেটে রক্ত ঝরছে, আর জাংকুকের নাক পেটে। ওদের দুজনকে থামানোর জন্য কিম নামজুন পেরে উঠছিলেন না। প্রায় হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায় এক জায়গায়। ওখানের মানুষরা দুইজনকে দুই দিক টেনে নিয়ে যায়। তখনও জাংকুক ইউনোর দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। কিম নামজুন রাগে গজগজ করতে করতে জাংকুকের গালে থাপ্পড় লাগান সজোরে। জাংকুকের দিকে তাকিয়ে ফোঁস করতে করতে বললেন, আর কি কি করতে চাও তুমি? এত কিছু করে তোমার শান্তি হচ্ছে না? জাংকুককে আরো কঠিন কিছু কথা শুনিয়ে উনি ইউনোর দিকে তাকিয়ে আবারো বললেন, মানুষ তো একদিনের হলেও তার বড় হয়, আর জাংকুক তো তোমার থেকে 3 মাসের বড়। বড় আব্বু, আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরোয়া পাগল নয়। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের মান সম্মান আর কিচ্ছু রাখলে না তোমরা। উনার কথা বলার মধ্যে জাংকুক লোকগুলো থেকে নিজেকে ছাড়িয়ে তের কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে তের এক হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্যালাইন লাগানো। জাংকুক তের হাতে স্যালাইনের পাইপ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল,
এসব বালছাল পরে এখানে থাকতে হবে না, চল তুই আমার সাথে, এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে যাবি। বলেই তেকে পাজা করে তুলে হন হন করে হাঁটতে শুরু করে। কিম নামজুন, সুগা, ইউনো সবাই দেখলো জাঙ্কুকের সাইকোগিরি, তবে কেউ কিছু বলল না, কারণ তারা চায় না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে কিম নামজুন দমও জানে, মনে মনে কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে উনার কাজ আছে বলে ওদের বাসায় চলে যেতে বললেন। সন্ধ্যাবেলা চারপাশ শুনশান নিরিবিলি আজ, কারো মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে তাতে কারো মুখে থেকে কথা বের হচ্ছে না। তখন জাঙ্কুক অভাবে তেকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল। রুমে এসে কাউকে আর ঢুকতে দেয়নি, তার এক কথা, যখন তার বউ ইউনোর সাথে খেলে তখন বাড়ির সব থাকে কোথায়? যদি তখন সবাই তার বউকে ইউনোর কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমন ভাবে আঘাত করত? কখনোই করতো না। সে তো তার এই বউটাকে মারাত্মক ভালোবাসে, তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আর ইউনো, তাহলে তো প্রশ্নই আসে না। জাঙ্কুকের বুকের বাঁ পাশটায় আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার পেয়ের ফ্যাকাশে আদলের দিকে তাকায়। তাকিয়ে জাঙ্কুকের চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার পেয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে পুতুল, ভীষণ ভুল হয়ে গেছে, কিন্তু আফসোস, যা করে ফেলেছি সেটা তো আর এখন ঠিক করতে পারবো না। জাঙ্কুকের এসব ভাবার মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। কিম নামজুন গলা ছেড়ে ডাকছেন জাঙ্কুককে। জাঙ্কুকের কিছুটা বিরক্তি লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। কিম জিয়ান বাড়ির আঙ্গিনায় আজ যেন নিস্তব্ধতার চাদর বিছানো, প্রতিটি দেয়াল যেন নিঃশব্দে কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমন ভাবে নেমে এসেছে যেন শব্দ সাহস হারিয়ে পালিয়েছে কোথাও। আর এই সবকিছুর মূল ঊর্ধ্ব হচ্ছে কিম জিয়ন বাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেফতার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, পারবে কিভাবে? বাড়ির বড় কর্তা কিম নামজুন নিজে পুলিশ নিয়ে এসেছেন, এখানে কার বা কি বলা থাকতে পারে? সবাই শুধু তাকিয়ে আছেন কিম নামজুন মূলত কি করতে চায় সেটা দেখার জন্য। জাঙ্কুক তখন বাবার ডাকে নিচে এসে সবার মতো অনেকটা অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিম নামজুনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা এখানে কেন এসেছেন? আমি ওনাদের নিয়ে এসেছি। কেন? তোমাকে তাদের হেফাজতে পাঠাতে। What? না বোঝার তো কিছুই নেই, দিন দিন যে তোমার মানসিক ট্রমা, এটা সহ্য সীমার বাইরে। তোমার কাজকর্ম দিনের পর দিন নিপীড়ন অসহনীয় হয়ে উঠেছে, সহ্য সীমা পেরিয়ে যাচ্ছ আজকাল। উনি এটুকু বলে থেমে আবারও বললেন, তাই আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, ওনারা তোমাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। তুমি সেখানে কিছুদিন থাকবে, যেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে ওনারা তোমাকে সেদিন ছেড়ে দিবেন। আব্বু, তুমি কি এসব ভেবে বলছো? না ভেবে তো আমি তাদেরকে বাড়ি নিয়ে আসিনি, তাই না? অবশ্যই সবার ভালোর কথা চিন্তা ভাবনা করেই নিয়ে এসেছি। ওনার কঠিন কণ্ঠে বলা কথা শুনে জিন চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি কণ্ঠে বললেন, আপনি এসব কি বলছেন? ছেলে ভুল করেছে মানলাম, তাই বলে বাড়ির ছেলেকে এখন পুলিশের হেফাজতে পাঠাতে চাচ্ছেন? দেখো, আমার মুখের উপর কেউ কথা বলুক সেটা আমার কোনোদিনও পছন্দের ছিল না। আমি যেটা করি সেটা ভেবেচিন্তেই করি। তাই বলে ওনাকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে কিম নামজুন হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বললেন, ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব কিম নামজুনের কথায় ওনাদের কিছু লোক দিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে ওর হাত ধরে হাঁটতে নিলে জাঙ্কুক হাত দুটো মুঠ করে শক্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি এটা ঠিক করছো না, ওনাদেরকে বলো আমার হাত ছাড়তে। কিম নামজুন ছেলের কথা শুনলেন, তবে কোনো উত্তর করলেন না, অন্যদিক মুখ করে তাকিয়ে রইলেন। ওনাকে অন্যদিক তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক আবারও বলল, আব্বু প্লিজ ওনাদেরকে বলো আমাকে ছেড়ে দিতে, আমি সত্যি আমার তেকে এমন ভাবে আঘাত করতে চাইনি, তুমি তো জানো আমি আমার তেকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন সুগাও ওর বড় আব্বুর নিকট ভাইয়া অসন্তুষ্ট হয়তো গলায় একটা ভুল বলল, করেছে, তাই বলে ভাইয়াকে এভাবে শাস্তি দিবে? প্লিজ ওনাদেরকে বলো ভাইয়াকে ছেড়ে দিতে, প্লিজ বড় আব্বু। কিম নামজুন তখনও একই রকম অন্যদিকে তাকিয়ে রইলেন, সুগার কথাকে পাত্তা দিল না। জাঙ্কুক ওর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমার হাত, আমি আমার তেকে এখানে একলা রেখে কোথাও যাব না। দেখুন, আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? জাঙ্কুককে এক প্রকার জোর করে পুলিশরা নিয়ে যেতে নিলে জাঙ্কুক ওর বাবার দিকে তাকিয়ে রক্ত আবার চোখ করে বলল, আজ তুমি যা করলে সেটা একদমই ঠিক করনি আব্বু, আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে ইউনো আমার বউয়ের কাছে যাবে, হেসে হেসে কথা বলবে, আব্বু এটা আমি মানতে পারবো না। পুলিশরা জাঙ্কুককে জোর করে কিম জিয়ন বাড়ি থেকে নিয়ে যায়। কিম নামজুন জাঙ্কুকের কোনো কথাকে গুরুত্ব দিলেন না, বরং জাঙ্কুককে নিয়ে যেতে উনিও ওনার রুমে চলে যান। পর পর কেটে গেছে 2 দিন। তে
মোটামুটি বেশ সুস্থ। পেটের কাটা জায়গাটা অনেকটা শুকিয়েছে, হাতের পুরো স্থানটাও অনেকটা টেনে গেছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেক সিচুয়েশন। জিন স্বামীর সাথে 2 দিন হয় মুখ বার করে থাকেন। কিম নামজুন নিজেও কিছুটা ক্ষুণ্ণ। উনি পরিস্থিতি সামাল দিতেই এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল এসেছে পরপর। জাংকুক এই 2 দিনে থানায় বসে পানি ছাড়া কিচ্ছু মুখে দেয়নি। তাছাড়া জাংকুককে যে রুমে রাখা হয়েছে সেখানে কোনো পুলিশকেও ঢুকতে দিচ্ছে না। বরাবরের মতো পাগলামিটা বেশি করে যাচ্ছে জাংকুক। তাই বাধ্য হয়ে ওসি সাহেব কিম নামজুনকে ওর কথা জানাতে উনি জাংকুককে ছেড়ে দিতে বললেন। জাংকুক থানা থেকে সোজা বাড়িতে এসে কারোর সাথে কোনো রকম কথা না বলে ওর রুমে গিয়ে দরজা ভিতর থেকে ঠাস করে বন্ধ করে দেয়। জাংকুকের আসার খবর পেয়ে ওর আম্মু ছুটে ওর কাছে এসেছিল, কিন্তু জাংকুক দরজা খুলেনি। একটা সময় যেতে জাংকুক দরজা খুলে প্রয়োজনীয় জামা কাপড় প্যাক করে কিম জিয়ন বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে জাংকুকের মা বাবা ও তার পরিবারের সবাই জাংকুককে বাধা দেয়। শুধুমাত্র ইউনো বাদে। সবাই জাংকুককে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, কিন্তু জাংকুক কারো কথার উত্তর করল না। নিজের মতো করে কিম জিয়ন বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলল, যেই বাড়িতে ছেলেকে তার নিজ পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমিই থাকবো না, আর না কোনোদিন এই বাড়িতে ফিরবো। আর আমাকে কেউ বাধা দেওয়ার চেষ্টাও করো না, কারণ আমি যা বলি সেটাই করি। জাংকুকের মেজো চাচা ও সেজো চাচা জাংকুককে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাংকুক কারো কোনো কথা বা বাধা না মেনে নিজের মতো করে রাগ দেখিয়ে চলে যায়। এতে বেশ খুশি হয়েছিল ইউনো, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোনো বাবান্তর ছিল না। জিন রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় ছেলেকে চলে যেতে দেখে। কিম নামজুন ও কম চেষ্টা করেনি জাংকুককে আটকানোর, কিন্তু জাংকুক বাড়ি ছেড়ে যাওয়াতে সবাইকে বলে গেল, ওনাকে বলে যায়নি। আনা থেকে দেখা দিয়ে গিয়েছে। কিম নামজুন নিজ স্ত্রীকে বুঝান ছেলে রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোনো বন্ধুর বাড়ি গেছে। স্ত্রী ও স্বামীর কথায় কিছুটা হলেও মনকে বুঝান ছেলে বাড়ি ফিরবে। দিনের পর দিন কেটে মাস হয়ে যায়। কিম জিয়ন বাড়িতে ফিরেনি জাংকুক। কিম নামজুন খোঁজ নিলে জানতে পারেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ড গেছে। তাছাড়া জাংকুক ইংরেজি সাবজেক্টের পাশাপাশি পলিটিক্স সায়েন্স সাবজেক্টে রাজনৈতিক তত্ত্ব বিষয় ছোটকাল থেকে অভিজ্ঞতা থাকায় পাশাপাশি তার ভার্সিটি ইংলিশ সাবজেক্টে IELTS 7.7 পায়। তাই সে এই 2 ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্টে স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডের ভিসা ছিল, তাই খুব সহজেই সে সুইজারল্যান্ডে চলে যায়। কিম নামজুন অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু বরাবর উনি ব্যর্থ। ছেলে সুইজারল্যান্ড যাওয়ার খবর শুনে কিম নামজুন প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই যে কথাই আছে না, যার যায় সেই বুঝে, আর তার সকল দোষ দিয়ে পড়ল তের কপালে। যেই জিন তেকে অনেক ভালোবাসতেন, ছেলের চলে যাওয়াতে তের উপর কেমন মন উঠে গেল ওনার। কেমন সব বিষয় কিছু হলে খিটখিট করত, পাশাপাশি তের মাও খিটখিট করত। যেমন টুকটাক কাজ থেকে শুরু করে সব তের উপর পড়তো। ওই যে পেয়ে বসলে চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য নয়তো অন্য কোনো কারণে। জাংকুক চলে যাওয়ার প্রায় 2 মাস পরে ইউনো অ্যাকাউন্টিং সাবজেক্টে সুইজারল্যান্ড স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ ইউনোর কোনো স্কলারশিপ পাওয়ার ওয়ে নেই। তবুও যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে ইউনোকে সুইজারল্যান্ড অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়াতে পাঠায়। ইউনো পরিবারের কথা মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাহিরে পড়তে যায়। সেই 2 ভাই আবারও একই স্থানে স্থাপিত হয়েছে, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজন একই স্থানে থাকলেও দুজন 2 জায়গায়, যেন কারো ছায়া কারো পছন্দ নয়।